একটা কথা সচরাচর শোনা যায় যে কেভিন ডি ব্রুইনা এর ফুসফুস দুইটা। আমি বলবো যে রাফিনহা এরও ফুসফুস মূলত দুইটাই। কারণ ও যেইভাবে খেলে যাইতেছে কিংবা যেইভাবে হার্ড ওয়ার্কিং করে যাইতেছে, পুরো মাঠ যেইভাবে কভার করে একদম, এই সিজনের কথাই যদি বলি, একদম সিজনের শুরু থেকে এখন পর্যন্ত যেইভাবে মানে হার্ড ওয়ার্কিং করে কিংবা মাঠটা যেইভাবে কভার করে খেলে যাইতেছে, পুরাই তো মানে ওর মাঠ কভারিংয়ের দিকটা কেভিন ডিব্রুইনার সাথে মিলে যাইতেছে। তাহলে কেভিন ডিব্রুইনাকে যদি এই দিকটা অনেক ক্ষেত্রে বিবেচনা করে বলা হয় যে তার ফুসফুস দুইটা, তাহলে রাফিনহাকে বলতে তো আমার কাছে মনে হয় না যে অসুবিধা হওয়ার কথা। রাফিনহা আজকের ম্যাচটাতে যেইভাবে খেলছে, মানে একদম সে তো প্রত্যেকটা ম্যাচে, মানে বর্তমান সময়ে প্রত্যেকটা ম্যাচে যেইভাবে তার এনার্জিটা নিয়ে খেলতেছে, এইটা আসলে খুব কম প্লেয়ার্সকেই বর্তমান সময়ে দেখা যাইতেছে। খুব বেশি প্লেয়ার্স যে এই সময়ে এসে এই ধরনের টাইট ফিক্সচারের মধ্যে নিজেদের এনার্জি একদম 100 ভাগের 100 ভাগ ঠিকঠাক মতো দিতে পারতেছে, এইটা কিন্তু বলার সুযোগ নাই। কারণ হচ্ছে ওই রকম যে খুব বেশি সংখ্যক প্লেয়াররা আছে তা কিন্তু না। আর রাফিনহা এই 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 ধরনের একটা প্লেয়ারের মধ্যে একজন, যে সে তার এনার্জিটা যেইভাবে দিয়ে যাইতেছে, 1 নাম্বার মিনিটে যেইভাবে তার এনার্জিটা নিয়ে নামে, একদম 90 মিনিটে 85 মিনিটে গিয়েও ওই রকম তাকে দেখা যায়। তো আজকের ম্যাচটাই দেখলে, এই তো মাত্র ম্যাচটা শেষ হয়েছে, একদম ম্যাচের শেষ মিনিটের দিকেও তো সে অনেক রান নিতে মানে তাকে দেখা গেছে, কিংবা একদম 85 মিনিটের দিকেও তো মানে এইটা দেখতে মানে পাওয়া গেছে। সে মানে একটা সিনারিও আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে ম্যাচের মধ্যে সে একদম লেফট ব্যাকের সাইডটাতে নেমে এসে ওইখানে আসছিল, এসে বলটা মিডলের দিকে পাস করছে কুবার্সিকে, এবং সে রান করে গেছে এবং কুবার্সিকে ইশারা দিতেছে যে বলটা সামনের দিকে ঠেলতে। মানে একদম শেষের দিকে এসেও সে চাইতেছে যে বলটা যাতে সামনের দিকে দেওয়া হয় এবং সেও এখান থেকে রান নিবে, কিংবা ওইখান থেকে সে মানে তার কাজটা করবে। সে চাইতেছে যে বলটা সামনের দিকে দেওয়া হোক, তার কাছে দেওয়া হোক। একদম শেষের দিকে এসেও তার মানে পাঁচটা দিয়েও সে রিল্যাক্সে থাকতে চাইতেছে না। তো কুবার্সি কিন্তু বলটা তাকে দেয় নাই। কারণ কুবার্সি সরি, এখানে কুবার্সি হবে না, এখানে হবে মার্ক কাসাদো। মার্ক কাসাদোকে সে মানে বলটা দিছিল। তো মার্ক কাসাদো তাকে কিন্তু বলটা পাস করে নাই, কারণ সে হাত দিয়ে ইশারা দিয়ে বুঝাইছে যে মানে ওইদিকে দিতেছি না, তারপরে বাম পাশের দিকে বলটা ঠেলে দিছে। তো মার্ক কাসাদো কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছে যে রাফিনহা যেইভাবে পরিশ্রম করে খেলতেছে, ওর কাছে যদি সব বলগুলা পাঠানো হয় তাহলে মানে এইটা তার জন্য যে আরও বেশি মানে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় যে রাফিনহা সে ইচ্ছাকৃতভাবেই মানে উইলিংলি সে মানে যে ম্যাচগুলা মানে ম্যাচের মিনিটগুলো আছে সবগুলা সে খেলার চেষ্টা করে থাকে, কিংবা সে খেলতে চায়। এই জন্য হ্যান্সি ফ্লিক বা কোচিং স্টাফরা তাকে এত বেশি ফোর্স করেন না যে সাইড বেঞ্চে বসানোর জন্য। তো এইটা একটা বিষয় হইতে পারে। তবে তার একটু রেস্টেরও প্রয়োজন আছে বলে মনে করতেছি। যে লামিনী আমালকে তো আজকে মানে তুলে নেওয়া হয়, তারপরে সে সাইডে ছিল, তো ওইখানে বলা যায় যে লামিনী আমালকে তুলে নেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে ইনজুরিতে না পড়া, ফ্রেশ থাকা, আর একটা কারণ হচ্ছে যাতে মানে সে একটু রেস্ট পায়। তো এই কারণগুলো যদি রাফিনহার দিকে আসে তাহলে তো মানে আজকের ম্যাচটাতে বিশেষ করে আসলে তো খারাপ হইতো না, কারণ সামনের দিকে তো আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এই ধরনের ম্যাচে এত বেশি মানে অলরেডি তো 3টা গোল হয়ে গেছে, আর তো দরকার নেই মানে মানে একটু টেকনিক্যালি আগালেই হয়। তো রাফিনহা আমার কাছে মনে হয় যে এই বিষয়টা মানে সে এমনিতেই বুঝতে পারতেছে, মানে সে তো মানে তার তার ব্রেইন আর এখানে তো এগুলা কি বলবো, তো সে এমনিতেই এগুলো বুঝতে পারতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে তার রেস্টের টাকা দরকার, কিংবা এই ধরনের বিষয় নিয়েও চিন্তা করা দরকার। সে যদি শুধুই মানে পুরো 90 মিনিট তার এইরকম মানে এনার্জিটা প্রতিটা ম্যাচে দিতে থাকে, তাহলে সেইটা টানা 6-7টা ম্যাচে হয়তো দীর্ঘস্থায়ী হইতে পারে। পরবর্তীতে তো আরও মানে 8টা 9টা 10টা এরকম তো ম্যাচ আছে। তো ওই ম্যাচগুলোতে গিয়ে সে কী করবে, সে তার 100% এনার্জি তো নাও দিতে পারে। কারণ হচ্ছে সে তো আগের ম্যাচগুলোতে সে যেইভাবে একই দ্বারায় খেলে আর যাইতেছে, ওইটার কারণে পরবর্তী ম্যাচগুলোতে গিয়ে দেখা যাবে যে ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকতে পারে। আর এখন তো সিজনের একদম শুরুর সময়, এই সময়েই যদি সে এইভাবে এনার্জিটা মানে প্রতিটা ম্যাচে সে দেয়ার করে, তাহলে দেখা যাবে যে মাঝামাঝি সময়ে গিয়ে কিংবা শেষের দিকে গিয়ে সে একটু ডাউন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি বলতেছি না যে ডাউন হয়ে যাবে, মানে প্লেয়ার্সরা তাদের এনার্জি অনেক বেশি ক্ষেত্রেই ধরে রাখতে পারে। কারণ তারা যেই রকম মানে নিজেদেরকে মানে
ট্রিটমেন্টের মধ্যে রাখে কিংবা যেই ধরনের মানে তাদের স্কেজুয়ালটা যেই রকম ওইটার কারণেই তাদের রিফ্রেশমেন্টটা হয়ে যায়। তবে বর্তমানে তো টাইট ফিক্সচার আমরা খুব ভালোভাবেই দেখতে পারতেছি। এই ধরনের সূচির মধ্যে থেকে প্লেয়ার্সরা প্রতি ম্যাচে 90 মিনিট তারা প্রথম মিনিটে যেই রকম এনার্জি নিয়ে নামবে একদম 80 মিনিটে গিয়ে ওই রকম এনার্জি দিবে কিংবা 75 মিনিটে ওই রকম এনার্জির দেখা পাওয়া যাবে, এইটা কিন্তু কোনোভাবেই মানে মানে যুক্তিযুক্ত হবে না কিংবা এইটা খোঁজা লজিক্যাল হবে বলে আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তো রাফিনহা এর এই বিষয়টা আমার কাছে মনে হয় যে তার একটু মানে সতর্ক থাকা দরকার, কারণ এইভাবে যদি সে মানে প্রতিটা মিনিটে এনার্জি নিয়ে খেলতে চায় তাহলে সে ইনজুরিতে পড়ার তো সম্ভাবনা থাকতে পারে। যখন সে ম্যাচের শেষের দিকে 75-80 মিনিট আসবে তখন তো সে পুরোপুরি বলা যায় যে টায়ার্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওই সময় যদি তার অপোনেন্টের সাথে সংঘর্ষ ঘটে কিংবা কোনো ধরনের একটা মানে ব্যাটল হয় তখন তো দেখা যাবে যে সে অনেক বেশি পেইন পাওয়ার সম্ভাবনা থাকবে। আর ওইখান থেকে যদি সে ইনজুরিতে যায় তাহলে তো বার্সেলোনা তার সার্ভিসটা পাবে না কিংবা সে তো ম্যাচ খেলতে পারবে না। তো এই বিষয়টাও একটু দরকার বলে মনে করতেছি। আর ওভারঅল হিসাব অনুযায়ী বার্সেলোনা আজকে কম্বিনেশন ঠিকঠাক ছিল, যদিও সেকেন্ড হাফের 45 মিনিটসে গিয়ে কোনো স্কোর করতে পারে নাই, তবে চেষ্টাতে ছিল না তা না, প্রতিটা প্লেয়ারই চেষ্টা করে গেছে, স্কোর করতে পারে নাই। অপোনেন্ট অর্থাৎ আলাভেস তারা ডিফেন্সটাকে অনেক বেশি স্ট্রং করে ফেলছিল, তাদের কিপারও অনেক ভালো ভালো সেভ করছে, কিপারের কারণে তাদের গোল বেঁচে গেছে। যদি কিপার আনসলিড অবস্থায় থাকতো তাহলে গোল আরও 2-3টা হওয়ার সম্ভাবনা ছিল। তাদের ডিফেন্স বলা যায় যে মানে সলিড ছিল 45 মিনিটসের পরের, তো ওই কারণে গিয়ে তাদেরকে মানে স্কোর করা সম্ভব হয়নি। আর তারাও অ্যাটাক করছে, ইনাকি পেনাও সলিড ছিল, ইনাকি পেনা ভালো 2টা সেভ করছে। এখানে এই 2টার মধ্যে যে কোনো একটাকে নিশ্চিত গুলি বলা যাইতো, তো এই 2টা যে বাঁচিয়ে দিছে তো এইটা মানে তার দিকটা পরিষ্কার করতেছে কিংবা সে নিজেকে যে মানে সে যে তার 100%টা দিতে চাইতেছে কিংবা পারতেছে সেটারও একটা বহিঃপ্রকাশ বলে মনে করতেছি। তো বার্সেলোনার ডিফেন্সও আজকে সলিড ছিল। তা আজকে ইনিগো মার্তিনেজ সে তো স্টার্ট করছিল, তো সে স্টার্ট করে তার কুবার্সি এই দুইটা স্টার্ট করে যেইভাবে তারা খেলার চেষ্টা করছে সেটা খেলতে পারছে। তো হাই লাইনের ডিফেন্সটা আজকেও দেখা গেছে, হাই লাইনটা মানে প্রতিটা ম্যাচেই দেখা যাইতেছে এই সিজনের বার্সেলোনা খুব বেশি এই প্ল্যানিংয়ের দিকে মনোযোগ দিতেছে। অবশ্য এইটা হ্যান্সি ফ্লিকের অনেক বড় একটা প্ল্যান বলেই মনে করতেছি, কারণ হ্যান্সি ফ্লিকের যতগুলা ট্যাকটিক্স আছে কিংবা যতগুলা পরিকল্পনা থাকে তার মধ্যে একটা হইতেছে এই হাই লাইনের বিষয়টা। তো এইটা বার্সেলোনা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে পারতেছে কিংবা হ্যান্সি ফ্লিক যেভাবে চাইতেছেন ডিফেন্ডাররা ঠিক সেইভাবেই সেটা মেনটেন করতে পারতেছে। আর সেটা করতে যে পারতেছে এইটার কিন্তু উদাহরণ হচ্ছে আজকের ম্যাচে। ওইখানে দেখা যায় যে কয়েকটা না বেশ কিছু না, আমি যদি ভুল না করে থাকি তাহলে 12 থেকে 13টা অফসাইডের সম্মুখীন হতে হয়েছে আলাভেজের মানে অ্যাটাকারদের। তো এই যে এতগুলা মানে অফসাইডের ফাঁদে ফালাইতে পারছে এইটা কিন্তু খুব সহজ বিষয় না। তো এর মানে বলা যায় যে তাদের মানে বার্সেলোনার তথা হ্যান্সি ফ্লিকের যেই রকম পরিকল্পনা হাইলাইন নিয়ে ওইটার এক্সিকিউশনটা ঠিকঠাক মতোই আসতেছে। তো এইটা আমার কাছে মনে হয় যে সামনে যে ম্যাচগুলো আছে ওইখানে গিয়ে মনোযোগ দেওয়া দরকার, কারণ ওই ম্যাচগুলোতে কিংবা বিগ ম্যাচগুলোতে অপোনেন্ট এইগুলাতে এমনিতেই তারা মানে পারদর্শী কিংবা এগুলো খুব ভালোভাবেই জানে এবং ওইগুলা তারা এমনিতেই মানে পড়ালেখা করাই আছে, ওইগুলা নিয়ে এত বেশি গবেষণা তাদের করতে হবে না। তবে আমার কাছে মনে হয় যে হাইলাইন দিয়ে অনেক কিছুই করা সম্ভব। তো আমি যদি উদাহরণ হিসাবে একটা ম্যাচকে এখানে টানি, 2022 বিশ্বকাপে আমরা আর্জেন্টিনা এর প্রথম ম্যাচটা দেখছিলাম সৌদি আরবের এগেনস্টে, এবং ওইখানে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনাকে যেইভাবে আটকাইছিল, এই আটকানোর পেছনে যদি অনেক বড় বড় যেই কারণগুলো আছে এর মধ্যে একটা হইতেছে যে হাইলাইন। আর্জেন্টিনা কিন্তু গোল পাইছিল ওই ম্যাচে, তাহলে গোল পাইছে কিন্তু গোলগুলা কেন মানে হয় নাই, কারণ ওইগুলো অফসাইড ছিল। তাহলে অফসাইডটা কীভাবে আসছে? অফসাইডটা আসছে হাইলাইন থেকে। তো এইখানে কিন্তু মানে তারা মানে কাজটা করছিল। তো সৌদি আরব যেইভাবে আর্জেন্টিনাকে মানে আটকাইতে পারছে কিংবা খাঁচাবন্দি করতে পারছে এর মধ্যে তাদের অন্যতম একটা প্ল্যান ছিল হচ্ছে হাইলাইন। তো ওইখানে কিন্তু আর্জেন্টিনা ধরা খায়। তো এই হচ্ছে আমার একটা উদাহরণ ছিল। তো এইটা হ্যান্সি ফ্লিকের ক্ষেত্রে অনেক আগে থেকেই দেখা যায়, বর্তমানে তো অনেক বেশি দেখা যাইতেছে। এটার
সঠিক বাস্তবায়ন কতদিন হয় বা কত ক্ষেত্রে হইতে পারে সেটাও একটা বিষয়। অন্যদিকে লেভানডস্কি কিন্তু প্রায় 10 কিলোমিটার আজকে কভার করছে মাঠ, মানে একটা মানে স্টেট অনুযায়ী সে তো 10 কিলোমিটার পুরো মানে মাঠটা সে যতটুকু কভার করছে সেই অনুযায়ী 10 কিলোমিটার। তো একটা স্ট্রাইকার যখন 10 কিলোমিটার মাঠ কভার করে এটা কিন্তু খুব ছোটো বিষয় নয়। আপনি মানে বক্সের প্লেয়ার অর্থাৎ একদম নাম্বার 9 যে প্লেয়ারটা আছে যে কোনো দলের, ওই দলে নাম্বার 9 প্লেয়ারকে যে আপনি খুব বেশি রান করতে দেখবেন কিংবা সে যে মানে অনেক বেশি মাঠ কভার করতেছে এরকম কিন্তু হয়ে ওঠে না। হয় না যে সেটা না, তবে খুব বেশি যে হয় মানে হইতে হইতে যে 10 কিলোমিটারে চলে যায় ওইটা কিন্তু এত বেশি পরিমাণ হওয়ার সম্ভাবনা থাকে না। তো আজকে রবার্ট লেভানডস্কি প্রায় 9.7 এইরকম মানে মোটামুটি 10 কিলোমিটার 10 কিলোমিটার মাঠ কভার করছে, সেইটা বলা যায় যে এইটা একটা মানে পজিটিভ সাইন। মানে সে এই বয়সে এই বয়স বলতে তো তার অনেক বেশি বয়স হয়নি যদিও, তবে এইরকম সময়ে এসেও সে 10 কিলোমিটার মাঠ কভার করতেছে, এইটা বলা যায় যে তার মানে ইম্প্যাক্টটা কিংবা তার আগ্রহটা তার সব কিছু দেওয়ার পেছনে কিংবা তার বেস্ট দেওয়ার পেছনে তার যে ইন্টেনশনটা সেটা খুব ভালোভাবেই ফুটে উঠতেছে। আর রবার্ট লেভানডস্কি 3টা তো স্কোর করছে আজকে, তাকে নিয়ে আমার আগের ভিডিওতে কথা বলছি। তবে আরেকটু যদি বলি, সে তো খুব সম্ভবত 12 গোল করে ফেলছে এই সিজনে, মানে এইটা তো অনেক বড় একটা সংখ্যা, মানে সিজন তো মাত্রই শুরু হয়েছে বলা যায়। তো ইতিমধ্যে 12টা গোল করে ফেলছে, তার কিন্তু গোল করার রেশিওটা অনেক বেশি তার ক্যারিয়ারের হিসাব অনুযায়ী। তো সে এমনিতেই গোল পায়, এইটা ভালো। তার কাছে যখন বিগ চান্স আসে তখন কিন্তু সেটা মিস হওয়ার সম্ভাবনা থাকে না, আবার সে বিগ চান্স ক্রিয়েট করেও নিতে পারে, এইটাও তার একটা ক্যাপাবিলিটি বলেই মনে করতেছি। যখন বায়ার্ন মিউনিকে ছিল তখনও সেইটা দেখা যাইতো এবং এমনটা হয়েছিল। এখন বার্সেলোনাতে আসছে ওই আগের মতোই তার অবস্থাটা আছে, এবং এই অবস্থার দেখা সামনের ম্যাচগুলোতে কিংবা বিগ ম্যাচগুলোতে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে ওইগুলার এক্সিকিউশনটা কীভাবে হয় সেইটাই হইতেছে এখন মুখ্য বিষয় কিংবা গুরুত্বপূর্ণ বিষয়। লিগের ম্যাচগুলোতে তো অবশ্যই এগুলা দেখা যাইতেছে। বার্সেলোনা আজকে সেকেন্ড হাফটা যেভাবে খেলছে মনে হইতেছে যে সেকেন্ড হাফের মানে ওভারঅল হিসাব অনুযায়ী যেভাবে খেলছে মনে হচ্ছে যে তারা মানে পিকনিকে আসছে বা তারা গোল করতে আর চাইতেছে না এরকমই মনে হয়েছে। যদিও তাদের আমি বলছি তাদের অনেক বেশি ইচ্ছা ছিল গোল করার, তবে গোল পায়নি। কিপারও ভালো খেলছিল, তবে ওভারঅল হিসাব অনুযায়ী প্লেয়ারগুলা মানে মার্কাস আদু থেকে শুরু করে মাঝখানের প্লেয়ারগুলো বলা যায় যে দাঁড়িয়ে দাঁড়িয়েই তারা সময়টা পার করছে কিংবা খেলছে। তো এইরকম মানে সেকেন্ড হাফে ফার্স্ট হাফে 3টা গোল পেয়ে গেলে সেকেন্ড হাফে গিয়ে এরকম লুজ দেয়া কিংবা এরকম একটু নড়বড়ে নিজেদেরকে একটু মানে সেই কিতে নিয়ে আসা কিংবা একটু নিচের দিকে নিয়ে আসা, এইটা করলে কিন্তু সামনের দিকে কোনোভাবে ভালো হবে না। ফার্স্ট হাফে যে এরকম ইন্টেনশন সেকেন্ড হাফে গিয়েও ঠিক সেই রকম ইন্টেনশনটা ধরে রাখতে হবে, না হলে 3টা গোল ফার্স্ট হাফে হয়েছে, সেকেন্ড হাফে গিয়ে তো 4টা অপোনেন্ট করারও তো সম্ভাবনা থাকতে পারে, এইটা তো খুবই স্বাভাবিক বিষয়। মানে আমরা তো একটা জিনিস খেয়াল করি যে 20-25 মিনিটের ভেতরেই 4-5টা গোল হওয়ারও তো রেকর্ড আছে। তো মানে যখন মনোযোগ হারিয়ে ফেলে একটা টিম তখন অন্য টিম সেই সুযোগটা লুফে নেওয়ার অনেক বেশি চেষ্টা করে, যদিও আলাভেজ আজকের ম্যাচটাতে বার্সেলোনার এগেইনস্টে সেটা করতে পারেনি। তবে এমনটা যদি হয় আগামী ম্যাচগুলোতে, এটা একটা বিষয় আর কি যে বার্সেলোনা এই দিকটা আমার কাছে মানে পর্যবেক্ষণ যখন দেখতেছিলাম তখন এইটা আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমি বলছি। তবে সামনে যে ম্যাচগুলো আছে বার্সেলোনার, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, ওইখানে ঠিকঠাক মতো মনোযোগ ধরে রাখতে হবে। ফার্স্ট হাফে যেরকম সেকেন্ড হাফে গিয়ে তার থেকেও বেশি প্রখরভাবে মনোযোগ দিতে হবে, না হলে কিন্তু পয়েন্ট বের করে নেওয়া কঠিন হবে। একটু মনোযোগের এদিক সেদিক হলে অপোনেন্ট তারা অপরচুনিটিটা মানে খোঁজার চেষ্টা করবে, তারা তো সুযোগের অপেক্ষায় থাকবে কখন কি হয় সেই অনুযায়ী, মানে কখন তাদের মানে কখন বার্সেলোনার পরিকল্পনাতে লেকিংস আসে এবং সেই লেকিংসে তারা হাত দিতে পারে এবং সেই অনুযায়ী তারা আগাতে পারে। এইটা তো শুধু বার্সেলোনার ক্ষেত্রে না, অন্যান্য টিমগুলোর ক্ষেত্রেও এমনটা অনেক সময় আমরা দেখি যে যখন একটা টিম 2-3টা গোল করে ফেলে তখন ওই টিমের তখন ওই টিমে যে গোল করা টিমকে যখন অপোনেন্ট মানে খেয়াল রাখে তখন তারা দেখে যে কোন জায়গায় লেকিংস আসে এবং সেই অনুযায়ী আগানোর চেষ্টা করে। তো বার্সেলোনার এই বিষয়টা আমার কাছে মনে হয় যে সামনের দিকে গিয়ে অনেক বেশি নজর দেওয়া দরকার থাকবে, এমনিতেই এগুলা চলে আসবে বলেই মনে করতেছি। আর বার্সেলোনা আজকে কিছু সেট পিস নিছে, সেট পিসগুলার পরিকল্পনা ভালো ছিল। তো সেট পিস থেকে তো গুলো আসছে, রাফিনহা কিক করছিল। ওভারঅল হিসাব অনুযায়ী বলা যায় যে যেই সেট পিসগুলো নেওয়া হয় কিংবা কর্নার কিকগুলো নেওয়া হয় এগুলো বর্তমান সময়ে খুবই কাজে লাগতেছে। আগের ম্যাচটাতে তো আমরা দেখছি ওইখানে
রাফিনহা আর পেদ্রি আর কোলাবোরেশনটা খুব ভালোভাবে ফুটে উঠছিল। তো সেট পিস যে কোচটা আছেন, বায়নালিস্ট আছেন, ওনার এখানে অ্যাপ্রিসিয়েট পাওয়ার এখানে মানে আমার কাছে মনে হয় যে প্রয়োজন আছে। তবে এইটার স্থায়িত্ব কতদিন হয় সেইটা একটা বিষয়। আর বিশেষ করে সামনের ম্যাচগুলো অর্থাৎ বিগ ম্যাচগুলোতে এইটার প্রতিফলন কিভাবে ঘটে কিংবা ঘটতে পারে কি না সেইটাও অনেক বেশি দরকার বলেই মনে করতেছি। হেক্টর ফোর্ড সে আজকে স্টার্ট করছিল রাইট ব্যাক সাইডটাতে, কুন্দেকে দেওয়া হয়নি, সে বেঞ্চ থেকে এসে স্টার্ট করে। হেক্টর ফোর্ড মানে হেক্টর ফোর্ডকে দিয়ে স্টার্ট করানো হয়েছে, এটা খারাপ মনে করতেছি না। কারণ এই প্লেয়ারটা এই এই সিজনে যতগুলো সময় পাইতেছে ততগুলোর মধ্যেই সে তাকে মানে একদম তার বেস্ট তার দেওয়ার চেষ্টা করতেছে, যেটা বার্সেলোনার জন্য ভালো। প্রত্যেকটা প্লেয়ারই চায় যে তাদের দলকে তাদের সেরাটা উপহার দিতে। হেক্টর ফোর্ডও সেই সময়টা মানে পাইতেছে, সে যথেষ্ট পরিমাণ সময় পাইতেছে, মানে যথেষ্ট পরিমাণ বলতে তার হিসাব অনুযায়ী। সে তো মানে কুন্দের জায়গাটা ছিনিয়ে নিতে তো এত সহজ বিষয় না। কুন্দে একটা সেট প্লেয়ার বার্সেলোনার জন্য, তো তার জায়গাটা তো হেক্টর ফোর্ড এসেই মানে নিয়ে নিতে পারবে না। সে যতগুলো সময় পাইতেছে ওই তার হিসাব অনুযায়ী যথেষ্ট পরিমাণ সময়, এবং ওই সময়ের মধ্যেই সে ভালো করতেছে বলে মনে করতেছি। বালদে এর খেলায় কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে লেকিংস আছে, মানে তার একটু, সে যখন রান নেওয়ার ক্ষেত্রে তার কাছে তো বলটা থাকে, ওই বলটা যে সে সঠিকভাবে ছেড়ে দিবে, সাপ্লাই করবে কিংবা ক্রস করবে, ওইটা কিন্তু খুব বেশি ক্ষেত্রে হয়ে উঠতেছে না এই সিজনে। একটা জিনিস খুব ভালোভাবে আপনারা খেয়াল করলে দেখবেন যে সে যখন রান নিতেছে বল নিয়ে, তখন ওই বলগুলা অর্থাৎ যদি আমি একটা মানে পরিসংখ্যান অনুযায়ী বলি 60টা বল, 60টা যদি বলের মধ্যে তার কিন্তু 4টাতেই সমস্যা দেখা যায় কিংবা 5টাতে এইরকম সমস্যা দেখা যায়, 2টা অথবা 3টা সে সঠিকভাবে দিতে পারতেছে। তাহলে এই বিষয়টা কিন্তু একজন ফুলব্যাকের কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত না। ফুলব্যাকের কাজ কিন্তু অনেক বেশি, আমার কাছে মনে হয় যে অনেক বেশি অথেন্টিকই, মানে এই দুইটা পজিশনের সাথে পুরো উইং থেকে শুরু করে ব্যাক পর্যন্ত সম্পর্ক থাকে। তারা চাইলেই ভেতরে ঢুকতে পারে, মানে মানে তারা তাদের পজিশনটা যদি ভালোভাবেই মানে একটু অ্যানালাইজ করা যায়, তাহলে দেখা যায় যে তারা খুব সহজে মিডলে যাইতে পারতেছে, সামনে যাইতে পারতেছে, মানে ফ্লেক্সিবিলিটিটা পাওয়ার, তারা একদম কর্নারে থাকতেছে, মানে তাদের পজিশন তো একদম কর্নারে। তাহলে কর্নারে থাকা পরেও তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্লেক্সিবিলিটি পায়। তাহলে এই ফ্লেক্সিবিলিটিটার মানে 60%, 65% কিন্তু সঠিক প্রয়োগ ঘটানোটা দরকার। বালদের ক্ষেত্রে কিন্তু সেইটা হইতেছে না এই সিজনে। তবে সামনের দিকে গিয়ে তার কাছ থেকে বার্সেলোনা ফ্যানদের আমার কাছে মনে হয় যে অনেক বেশি প্রত্যাশা থাকবে।